রূপকথা রেখার গলা জড়িয়ে বলে উঠল, শুধু দোয়া করো মা, আর কিচ্ছু না। সুফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠল, তা কবে নাগাদ দিনক্ষণ ঠিক করলে আপনাদের সুবিধা হয়? সারফরাজ বহু কষ্টে গলা দিয়ে কথা টেনে বের করে বলে উঠল, অভিরূপ সুস্থ হলেই স্যার। ও এখনো বিছানা ছেড়েই উঠতে পারে না। ও আমার বন্ধু, ভাই, কাছের কেউ, সব। ওকে ফেলে এত বড় কাজ আমি করতে পারবো না। সুফিয়ান চৌধুরী মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে রূপকথাকে বললেন, তুমি একান্ত কথা বলতে চাও সরফরাজের সাথে? তাৎক্ষণিক রাজি হলো রূপকথা। সারফরাজকে ইশারা করতেই এলোমেলো বলহীন পায়ে উঠে রূপকথার পাশে দাঁড়ালো সে। এরপর রূপকথাকে অনুসরণ করে চলতে লাগলো সম্মুখে। কিন্তু আর যেতে পারল না সারফরাজ। রূপকথার অপার্থিব আগুনের ন্যায় সৌন্দর্য, মোমের পুতুলের ন্যায় নতুন রূপ, সবকিছু চূড়ান্ত ঘায়েল করল সারফরাজকে। সারফরাজের গতি সারফরাজের হৃদগতি তেজ হয়ে বুকে তোলপাড় শুরু হলো। শরীর ভার শূন্য হলো। মাথাটা কেমন ঘুরে উঠল। প্রশস্ত দেহের লম্বা চওড়া পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই মুখ থুবড়ে রূপকথার পায়ের কাছে লুটিয়ে পড়ল। ছেলের এহেন পতনে দৌড়ে উঠে গেলেন মায়া, সঙ্গে কামাল নজরুল। আকস্মিক কি হলো কিছুই বুঝতে পারলেন না সুফিয়ান চৌধুরী। রেখা আর কুলসুম দৌড়ে পানি এনে সারফরাজের চোখে মুখে ছিটালো। রূপকথা ভয়ে ঘাবড়ে কেঁদে দেবার উপক্রম হলো। সারফরাজের হিম হয়ে আসা শীতল হাতে পায়ে তেল মালিশ, গালে চাপড় আর পানি ছিটানোর প্রভাবে মিনিট 10 পর পিটপিট করে চোখ মেলল সারফরাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল, এই আগুন ঝরা সৌন্দর্য সহ্য করার ক্ষমতা আমার নেই কমিশনার সাহেব। সব আপনার কুবুদ্ধি। ডেকে এনে মারতে চাইছেন আপনি আমাকে। এ তো শেরের উপরে শোয়া শের। এবার তবে চিন্তামুক্ত হওয়া গেল। বউয়ের রূপ দেখি কুপকাত হলে সংসার কি করে করবি শালার বেটা? এই নাকি মাফিয়া গ্যাংস্টার। থু, নিকচি করি তোর মাফিয়াগিরির উপরে বেটা বউয়ের নেওটা। রূপকথার কক্ষে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। বিছানার কোণে অবাক চোখে বসে আছে রূপকথা। এই মানুষটার এমন রূপ কিছুতেই হজম হচ্ছে না তার। এতদিন যেই সারফরাজকে সে দেখে এসেছে, চিনে এসেছে, সেই সারফরাজ আর এই সারফরাজের মধ্যে বিস্তর তফাৎ। রূপকথা তপ্ত শ্বাস ফেলে নরম গলায় শুধালো, এমন করছো কেন? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ? অসুখ করেছে? রূপকথার গলায় মাথা তুলে উপরে তাকালো সারফরাজ। এরপর মিনমিন করে বলে উঠল, মনে বড্ড অসুখ করেছে রূপকথা। মরণ ব্যাধি অসুখ। ভালোবাসার সুখময় প্রভাব শরীর মন দুই কবজা করে নিয়েছে। আজকাল তারা কোনোভাবেই আমার বসে থাকছে না। আমি বোধহয় আর বাঁচব না। দীর্ঘাত নিঠুর মরণ আমার। রূপকথা কপাল চাপড়ে বলে উঠল, বিয়ের জন্য তুমিই তো লাফাচ্ছিলে, তাই না? মাথা উপর নিচ করল সারফরাজ। এরপর বলল, শক্তি থাকলে এখনো লাফাতাম, কিন্তু শরীরে কুলোচ্ছে না। হেলে দুলে পড়ে যাচ্ছে। বিছানা থেকে উঠে গিয়ে সারফরাজের হাত খপ করে ধরে রূপকথা বলে উঠল, কি ফাজলামো হচ্ছে এসব? পাত্রপক্ষ তোমায় দেখতে এসছে নাকি আমায়? তোমাকে। তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সারফরাজ। এরপর বলল, নিজের শখের মানুষকে হারানোর ভয় অন্তর কাবু করে কোচলে মারে রূপকথা। তোমার বাবা আজ অমত প্রকাশ করলে সত্যিই আমি হৃদগতি বন্ধ হয়ে মারা যেতাম। তোমার অপেক্ষায় আমার আর সময় কাটতে চাইছে না। আমার এই নার্ভাসনেস তোমার সকলের কাছে হাসির মনে হলেও আমার কাছে মরণ যন্ত্রণা নেয়। আমি এখনো খুব ভয় পাচ্ছি। যতদিন তুমি দলিল রূপে আমার না হবে, ততদিন এভাবেই ভীত শঙ্কাগ্রস্ত থাকবো আমি। রূপকথা নিজের সরু দু হাত বাড়িয়ে সারফরাজকে নিজের বুকে টেনে নিল। এরপর পিঠে হাত বুলালো। সারফরাজ রূপকথার কাঁধে থুতনি রেখে শক্ত আগলে রূপকথাকে বেঁধে কম্পিত শ্বাস ফেলল। এরপর নিজের সমস্ত ভয়, ভীতি, জড়তা কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে চোখ বুঝে গুনগুন করে গাইল। সারফরাজের গান শুনে ঠোঁট প্রসারিত করে হাসল রূপকথা। সারফরাজের জীবনে রূপকথার স্থান একদম পোক্ত। এখানে আর কারোর আধিপত্য নেই। সারফরাজের রাজ্যে শুধু রূপকথারই হুকুম চলে। এর চাইতে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে? এভাবেই কিছুক্ষণ সময় কেটে যাবার পর হাতের বাঁধন আলগা করল রূপকথা। সারফরাজের থেকে নিজেকে ছাড়িয়ে সামান্য দূরত্ব রেখে দাঁড়ালো। এরপর বলল, এখন স্বাভাবিক ঠেকছে? সারফরাজ ভারী গলায় বলল, হুম। নিচে চলো। বাসর করবো না? বলেই অবোধ চাহনিতে রূপকথার পানে তাকিয়ে রইল সারফরাজ।
রূপকথা দাঁত পিষে বলে উঠল, এখানে তোমার সাথে বাসর সারতে এসছি আমি। বিয়ের আগে এসব কি পাগলামো বকছো? সারফরাজ ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে উঠল, তোমার কন্ট্রোল চেক করলাম। আমার কন্ট্রোলের আগে নিজের কন্ট্রোল নিয়ে ভাবো। শেষে না অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি করতে হয়। বলেই হনহন করে বেরিয়ে গেল রূপকথা। রূপকথার অপমানে মুখ বাঁকালো সারফরাজ। এরপর বলে উঠল, ফাইনালি জীবনের লাল শুক্রবার আসতে চলেছে। ইস, আর তো ওর সইছে না। এই অভিটা যত নষ্টের মূল, শালা বিছানা থেকে উঠতেই পারছে না। ওর জন্য এতগুলো ব্ল্যাক ফ্রাইডে কাটাতে হবে আমার। ধ্যাৎ। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে অভি। আচ্ছা, পাশের চেয়ারে অবনত মস্তিষ্কে বসে আছে নেলি। তার কাছে কিচ্ছু ভালো লাগছে না। অভিরূপের এমন ঘরবন্দি অবস্থা তাকে বেশ পীড়া দিচ্ছে। নেলি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, হাঁটতে বের হবে আমার সাথে? আজকের ওয়েদার খুব সুন্দর। নেলির প্রশ্নে অভিরূপ কিছুক্ষণ নিশ্চুপ রইল। এরপর ঘড়িতে সময় বোলালো। বিকেল 5:20। কিছুক্ষণ পরে আজান হবে। একটু বাইরের পৃথিবী দেখতে পারলে মন্দ হয় না। অভিরূপ নিজের হাত নেলির পানে বাড়িয়ে বলে উঠল, টেনে নামাও আমায়। অভির সম্মতি পেয়ে নেলি যেন আকাশের চাঁদ হাতে পেল। সে অভিকে যত্ন সহকারে বিছানা থেকে নামিয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে দিল। বুকের গভীর ক্ষতগুলো অল্প অল্প মিলতে শুরু করেছে। অভি এখনো জোরে কথা বলতে পারে না। সেই সাথে হাঁচি কাশি দিলেও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। ডক্টর বলেছেন ভেতরের ক্ষত শুকাতে বেশ সময় লাগবে। আরও কিছুদিন তার রেস্ট দরকার। নেলি অভিকে নিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। এরপর বাড়ির সামনের সর্পিল সরু বাঁকের ঘাসযুক্ত পথ দিয়ে হেঁটে গেল বহুদূর। যেতে যেতে অভি শুধালো, আমি মরে গেলে অন্য কাউকে বিয়ে করে নিতে তুমি নেলি? অভির কথা শুনে থমকে দাঁড়ালো নেলি। চলতে চলতে হাতে টান অনুভব করলো অভিরূপ। পেছনে মুড়ে ঘুরতেই নেলিকে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে পেল সে। নেলির দু গাল বেয়ে মোটা মোটা অশ্রু গড়াচ্ছে। মানুষটা কি আদৌ জানে সে নেলির কতটা জুড়ে বাস করে? জানলে এতটা অকপটে এত বড় নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারল? অভিরূপ তো তার পুরো পৃথিবী জুড়ে বাস করে। অভিরূপহীন নেলি পথহারা পথিকের ন্যায়। নেলির প্রতিটি শ্বাস চলে অভির নামে। সেখানে অন্য কাউকে বিয়ে করা দূর কি বাত, নেলি তো বেঁচেই থাকতো না। অভি সঙ্গোপনে এসে নেলির মুখোমুখি দাঁড়ালো। প্রশস্ত হাতে নেলির চোখের জল মুছিয়ে চোখের পাতায় চুমু খেল। এরপর বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে নেলি, নয়তো ওই অবস্থা থেকে কেউ ফেরত আসে না। তোমার ভালোবাসার অনেক জোর। নেলি কোনো শব্দ আওড়ালো না, শুধু ফুপিয়ে কেঁদে চলল অভিরূপের বুকে। অভিরূপ পরিস্থিতি সামলে নিতে বলে উঠল, সারফরাজকে টেক্কা দিয়ে আগে ভাগে যদি আমরা বিয়ের কাজ সেরে ফেলি তবে কেমন হয়? আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেললে আমার আত্মসম্মানে লাগবে না? জিনিসটা সহ্য হচ্ছে না ঠিক। আকস্মিক পুরুষালী কণ্ঠে হকচকিয়ে উঠল দুজনে। পেছনে সারফরাজ দাঁড়ানো, গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে বুকে আড়াআড়ি দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সে। অভি কপাল কুঁচকে বলে উঠল, সবগুলো দাঁত বের করে হো হো হাসল সারফরাজ। এরপর নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে বলে উঠল, এসব মেয়ে মানুষের পাল্লা থেকে বেরিয়ে আয়, বাজে ভাবে মরবি। তুই না বললে আমি কেন মরবো? নাকি রূপকথা মেয়ে নয়? বিস্ময় নিয়ে প্রশ্ন করল অভি। কপাল চুলকাতে চুলকাতে সারফরাজ বলে উঠল, যদি শুনিস আমি কখনো কারোর সামনে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়েছি তখন কি করবি? অজ্ঞান? আর তুই? এ হতেই পারে না। এই আশ্চর্য আমার জীবনে তো কখনোই দেখিনি। আর তুই কি দুর্বল মন শরীরের মানুষ নাকি? কোন দুঃখে তুই জ্ঞান হারাতে যাবি? মানুষ তোকে দেখে জ্ঞান হারিয়েছে, এটা বিশ্বাস করব। কিন্তু তুই কাউকে দেখে জ্ঞান হারিয়েছিস, এটা পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করব না। বেশ ওভার কনফিডেন্স নিয়ে উত্তর করল অভিরূপ। সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে দুঃখের তাচ্ছিল্য হাসল। এরপর বলল, রূপকথাকে দেখতে গিয়ে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি। আহ, কি লজ্জা! কমিশনারের দু চোখ সারাক্ষণ টিপ্পনি কেটে যাচ্ছে আমাকে। মানুষটা শ্বশুর কম অসুর বেশি। যাক সেসব কথা। আমারই যদি এই অবস্থা হয়, এবার বোঝ তোর কি অবস্থা হবে। সারফরাজের কথায় নেলির হো হো করে হাসি পেল, কিন্তু হাসল না। এদিকে অভি যেন অবাস্তব কিছু শুনল। অভি হা হয়ে পলকহীন তাকিয়ে রইল সারফরাজের পানে। অভিরূপের সামনে এগিয়ে এসে অভির থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল সারফরাজ। এরপর শার্টের কলার ঠিক করে দিতে দিতে কাঁধ চাপড়ে বলে উঠল, বলেই লম্বা লম্বা পা ফেলে প্রস্থান নিল সারফরাজ। অভিরূপ যেন ঘোরের মধ্যে আছে। সারফরাজ কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকছে না।
শুধু কানে বেজে চলেছে সেই গম্ভীর স্বর। সকলের সামনে মুখ থুবড়ে অজ্ঞান হয়েছি আমি। অন্ধকার পাতাল ঘরে রোগা পাতলা দুর্বল শরীর নিয়ে ভাঙা চৌকিটার উপর শুয়ে কাতরাচ্ছে রুদ্ররাজ। পৃথিবীর আলো দেখার জন্য চোখ দুটো কেমন মরিয়া হয়ে উঠেছে। নিজের এই বন্দি জীবন আর সহ্য করতে পারছে না সে। বিধাতার কাছে এই পর্যন্ত কোটিবার নিজের মৃত্যু কামনা করেছে সে। বিধাতা যেন আজকাল তার কোনো প্রার্থনাই শুনছে না। ইদানিং দিন রাতের সময়কাল ভুলতে বসেছে সে। এই অন্ধকার কক্ষে কখন রাত নামে কখন দিন ফোটে রুদ্র কিচ্ছুটি জানে না। ফ্যাকাশে মলিন সফেদ গালে অল্প কম্পিত হাত বুলালো রুদ্র। ক্লিন সেভের গ্লেজ ছড়ানো গাল দুটো আজ বড় বড় দাড়ি গোফে ভরে আছে। ঠিকমতো যত্ন না নেবার কারণে সারা শরীরে চুলকানি। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কিনা তাও অজানা। আজকাল শরীর বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, এই বন্দি দশা থেকে রুদ্রের কোনোদিন মুক্তি মিলবে তো, নাকি আজীবন কয়েদি হয়ে কাটাতে হবে এই নরকতুল্য বন্দিশালায়? রুদ্রের ভাবনা শেষ হবার আগেই খুলে গেল ভারী দরজাখানা। তাতে অল্প আলো প্রবেশ করল রুদ্রের কক্ষে। দীর্ঘদিন বন্দি থাকার কারণে আলোক রশ্মি সয়ে নিতে পারল না রুদ্রের চোখ। কেমন জ্বলে উঠল সেগুলো, কারণ এতগুলো দিনে কেউ দিনের বেলায় তাকে দেখতে আসেনি। এসপি আবির মাহতাব শুধু রাতের বেলায় সেই খাবার দিয়ে যায়। ক্ষুধার্ত রুদ্র নিজের অহমিকা দেখানোর ফুসরতটুকুনো পায় না। লোভী জিব্বা খাবার দেখলেই কেমন উন্মাদ হয়ে ওঠে। স্টিলের সিঁড়িতে ঝনঝন পায়ে সুর তুলে কেউ এগিয়ে আসছে। রুদ্র সজাগ হয়ে শোয়া থেকে উঠে বসল। ধীরে ধীরে আলোকিত হলো চারপাশ। রুদ্রের কক্ষের দরজা খুলে ঢুকল মানব। অধিক আলোয় চোখ মুখ খিচে বসে রইল রুদ্ররাজ। এরপর কিছু সময় গড়াতেই ধীরে ধীরে চোখ মেলল। সামনে সারফরাজ দাঁড়ানো। কঠিন মানবের মুখটায় কেমন অদ্ভুত তাচ্ছিল্য হাসি। রুদ্ররাজ সারফরাজকে দেখে মাথা নত করে বলে উঠল, আমাকে মুক্ত করে দে সরফরাজ, বিনিময়ে আমার সব নিয়ে নে। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। রুদ্রের আকুতি ভরা অনুরোধে সারফরাজের শব্দে তুলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো। নিজেকে কোনো মতে সামলে দাঁত কামড়ে বলে উঠল, ঠিক এই কাকুতি মিনতিটাই আমার মা কয়েকবার করেছে তোদের কাছে। 1 মাসেই হাবিয়ে গেছিস, তাহলে আমার মাঝে 19 বছর থাকলো তার বেলায়? বাকি 18 বছর 11 মাসের হিসাব কে দিবে? তোর মরা দাদা? নিজের পূর্ব অকর্মের অপকর্ম মনে পড়তেই মাথা তুলল রুদ্র। এরপর শিকল বেরি পড়া পায়ে ঝনঝন শব্দ তুলে সারফরাজের সামনে এসে দাঁড়ালো। সারফরাজের 2 হাত নিজের গলায় চেপে উন্মাদের ন্যায় বলে উঠল, প্লিজ কিল মি নাও অ্যাট দিস মোমেন্ট। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেল, প্লিজ কিল মি। একই কথা বারবার রিপিট করতে করতে সারফরাজের সাথে ধস্তাধস্তি শুরু করল রুদ্ররাজ। নিজের ক্রোধের লাগাম টানতে না পেরে সজোরে রুদ্রের মুখে এক ঘুষি বসালো সারফরাজ। ঘুষি খেয়ে বিছানায় ছিটকে পড়ল রুদ্র। গায়ের শার্ট টেনে টুনে ঠিক করতে করতে সারফরাজ বলে উঠল, তুই মরে গেলে আমার বৈশাচিক সত্তা কাকে দেখাবো আমি? হ্যাঁ, তাছাড়া আগামী মাসে আমার বিয়ে, দাওয়াত খাবি না? আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শুনবি না? আমার জীবনের পরিপূর্ণতা না দেখি মরবি বাস্টার্ড? সারফরাজের গর্জনে কেঁপে উঠল রুদ্র। রুদ্রের নিশ্চুপ অবয়বে সারফরাজ বাঁকা হাসল, হেসে বলল, খুব হিংসা হচ্ছে না? এত বড় ডাক্তার, এত টাকা, ক্ষমতা, কিচ্ছু তোর কাজে এলো না। আফসোস, একটা মেয়েকে চুমু পর্যন্ত খেতে পারলি না এই জীবনে। এক কাজ কর, ধরতে পারিস ফ্রি টিপস। তুই তোর সামনে লেজখানা কেটে ফেল। বেকার জিনিস, কোনো দামই নেই। তোকে দেখতে পুরো পাগলের মতো লাগছে। গায়ের গন্ধে মাঝে ভন ভন করছে। রাস্তার পাগলিও তোকে লাইক করবে না এখন। সেই হারায় রেছিস আমার কাছে। তোর দাদার চাইতেও করুণ পরিণতি হলো তোর। আফসোস, বড় আফসোস। কথাগুলো বলতে বলতে রুদ্রের চুলের গোছা চেপে ধরল সারফরাজ। এরপর ঠান্ডা গলায় বলল, এমন অবস্থা করবো যে মরতেও পারবি না, আবার তিক্ততার গ্লানি নিয়ে বাঁচতেও পারবি না। আমি খুব খারাপ রে রুদ্র। তুই আমারও সম্পর্কে খোঁজ না নিয়েই ঝামেলা পাকিয়েছিস। ওকে, নো প্রবলেম। আমি তোকে আমার সম্পর্কে ধীরে ধীরে জানাবো। আপাতত জেনে রাখ, আমি একটা জানোয়ার। এরপর থেকে আরো কম খাবার আসবে তোর জন্য। বসে বসে খেয়ে গায়ে চর্বি জমেছে। নতুন শার্ট নোংরা হাতে ধরে কুঁচকে ফেলেছিস। তোর বিজনেস প্রফিট থেকে এই টাকা আমি কেটে নেবো। ওয়েট। আগামী মাসের প্রথম শুক্রবার সারফরাজ আর রূপকথার বিয়ের দিন তারিখ নির্ধারণ হয়েছে। অভিরূপ এখন অনেকটাই সুস্থ। রূপকথা জেদ ধরেছে, যেহেতু বিয়ের আর বেশি সময় নেই, তাই আগে ভাগে কেনাকাটা শুরু করবে সে। সারফরাজ এ বিষয়ে আরও এক কাঠি উপরে।
ঢোলে বাড়ি পড়া মাত্র নেচে উঠেছে সে। রূপকথাকে বারবার সিঙ্গাপুর থেকে শপিং করার তাগাদা দিচ্ছে। রূপকথা ঠোঁট উল্টে পাত্তা না দিয়ে জানিয়ে দিয়েছে সে এখান থেকেই কেনাকাটা করবে। রূপকথার জেদের কাছে হার মেনে ইয়ং, অভিরূপ, নেলি আর সারফরাজ মিলে বেনারসি পল্লীতে এলো রূপকথাকে নিয়ে। বড় একটা দোকানে গিয়ে রূপকথা বেছে বেছে একটা অফ হোয়াইট শাড়ি সিলেক্ট করলো। সারফরাজ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, ওই দিন কি আমাকে মাটির নিচে চালান করা হবে? সাদা কেন? লাল, বড় লাল। রূপকথা চোখ মুখ কুঁচকে বলে উঠল, উফ, বেশি কথা বলো না তো। এখন আর কেউ লাল টাল পরে না, ওসব এখন ব্যাকডেট। সারফরাজ ভ্রু সরু করে বিস্ময়ে শুধালো, তুমি আমাকে ইনডিরেক্টলি রুচিহীন বললে? বিয়ে ক্যান্সেলের কথা শুনে বুক চেপে সারফরাজ অভিরূপা আর ইয়ংকে আদেশ দিল, বেনারসি বললি সবগুলো দোকানে সাদা শাড়ি এনে ওকে কপর দে, তাও যাতে বিয়ে ক্যান্সেল করতে না পারে। বই চেতে শ্বশুরের মুড সুইং ঘন করা হয়, এদের মুড সুইংয়ে আমার জীবন তেজপাতা। প্লিজ কো কো। সুফিয়ান চৌধুরী বাংলো খানা আজ বাহারি আলোকসজ্জায় সেজে উঠেছে। চারপাশে ঝিকমিক আলোর সমাহার। অতিথি আড্ডায় খলবল করছে পুরো বাংলোর এরিয়া। কখনো চাপা, কখনো বা উচ্চস্বরের হাসি মাতিয়ে বেড়াচ্ছে চারিধার। অদূরের সাউন্ড বক্সে বাজছে আজ কন্যার গায়ে হলুদ গান। সকলের মধ্যে উচ্ছ্বাস আর কর্মব্যস্ততার তারা। বাংলোর চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা। হলুদ সন্ধ্যায় উপস্থিত হয়েছেন বড় বড় পুলিশ কর্মকর্তা আর উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। বাগানের কোণে বিশাল চুলায় বাবুর্চি হাতা খুন্তি নেড়ে নেড়ে রান্না করছেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিরিয়ানির সুগন্ধ। পাশে চটপটি, ফুচকা, আইসক্রিমের স্টল। মন চাহিবা মাত্র হাতের নাগালে পাওয়া যাচ্ছে সব। এক পলক দেখলে মনে হচ্ছে কল্পনার রাজ্য। পার্লারের মেয়েটা রূপকথার পানে সুনিপুণভাবে মেহেদির ডিজাইন আঁকছে। শেষ মুহূর্তে শুধালো, রূপকথা লাজুক হেসে সম্মতি জানালো। সম্মতি পেতেই দক্ষ হাতে পদ্ম ফুলের ডিজাইন এঁকে তার উপর লিখে দিল সারফরাজ। রূপকথার কোনই পর্যন্ত ভরে দুহাতে মেহেদি পড়েছে। নেলি আগেই মেহেদি পরে সেজেগুজে পরিপাটি। সবকিছু ঠিক থাকলে এতদিন অভিরূপার তার বিয়েটাও হয়ে যেত। দেরিতে হলেও এসব নিয়ে নেলির কোনো মন ভার নেই। রূপকথা সারফরাজ অবশেষে এক হতে চলেছে, এই আনন্দেই নেলি আত্মহারা। রেখা আজ যেন দুদণ্ড দাঁড়ানোর সময় পাচ্ছে না। কোমরে আঁচল গুজে রেখা সেলিনা আগত মেহমানদের খাতির দাঁড়িতে ব্যস্ত। কুলসুম গায়ে একটা হলুদ আর খয়েরি মিশেলের শাড়ি পরে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে কার কি লাগে। মেয়েটারও আজ আনন্দের শেষ নেই। এত আনন্দ, এত খুশি, সবকিছু ছাপিয়ে বেদনায় মুষড়ে উঠল সুফিয়ান চৌধুরীর বুক। যেই মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে বেড়াতো, সেই মেয়ে আগামীকাল মেহমান হয়ে যাবে। তার চিৎকার চেঁচামেচি চাইলেও আর শোনা যাবে না। এই বৃহৎ বাংলোর ঘরে একাকী সময় কাটাতে হবে তুই প্রবীণার। ডাইনিং টেবিলে সুফিয়ান চৌধুরীর পাশের চেয়ারটা খালি পড়ে থাকবে। কেউ আবদার করবে না, মা আজ দুপুরে একটু বিরিয়ানি করো, কিংবা বাবা আজ সন্ধ্যায় সমু চাইনো। ডিউটি থেকে ক্লান্ত শরীরে ফিরে ধপ করে সোফায় মাথা হেলালেও এখন থেকে আর কেউ বলবে না, মাথা টিপে দিব বাবা, খুব ধকল গেছে কি, একটু লেবু শরবত খাবে? আচ্ছা, আদরের মেহীন এত ফাঁকা ফাঁকা স্থান কি দিয়ে পূরণ করবেন তিনি? সুফিয়ান চৌধুরীর ভাবনার মাঝেই আমজাদ হায়দার আর এসপি আবির মাহাতা পেলেন। আমজাদ সুফিয়ানকে ডেকে বলে উঠলেন। আকস্মিক পরিচিত গলায় নিজেকে কোনো মতে ধাতস্থ করলেন সুফিয়ান। সঙ্গোপনে চোখের কোণের জল মুছে বলে উঠলেন, আরে তোমরা? আবির মাহাতা বুঝতে পারলেন সুফিয়ান চৌধুরীর মন ভালো নেই। বিষাদের মেঘেরা জমে জমে কালো পাহাড় গড়ে তুলেছে ছোট্ট বুকটায়। সেও এক কন্যা সন্তানের জনক হয়েছে। সন্তানকে এক পলক না দেখলে কেমন হাসপাস অনুভূতি হয়, এটা তার চাইতে আর কে ভালো জানে। আবির মাহাতাব তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ছেলেপক্ষ হলুদ নিয়ে রওনা দিয়েছে স্যার, একটু এদিকটাই আসুন। রূপকথাকে স্টেজে আনতে হবে। ওদিকে সবাই আনন্দে মশগুল, কারোর কোনো ধান নেই। সুফিয়ান চৌধুরী তারা দেখিয়ে আবিরের স্ত্রীকে আদেশ করলেন, রোজই যাও তো বোন, গিয়ে রূপকথাকে স্টেজে তোলার ব্যবস্থা করো। ভরা জনসমক্ষে আমাদের মানসম্মান নষ্ট করিস না। যদি জ্ঞান হারাস তবে লাথি দিয়ে পাশের ড্রেনে ফেলে রেখে চলে যাব। অভিরূপের কথায় দাঁত কামড়ালো সারফরাজ। এরপর হাতের ফুলগুলো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল রূপকথার অপেক্ষায়।
আবিরের স্ত্রী রোজি। নেলি আর রূপকথা নেলির পরিচিত বিশেষ বন্ধু লাল শামিয়ানার নিচে গান বাজাতে বাজাতে নিয়ে এলো রূপকথাকে। সম্মুখে সারফরাজকে দেখে থেমে গেল সকলেই। রূপকথা অবাক নয়নে অনিমেষ দেখল তার প্রেমিক পুরুষকে। ধবধবে শুভ্র পাঞ্জাবি উপর হলুদ কোটি পড়েছে সারফরাজ। দেখতে রূপকথার রাজকুমারদের মতো লাগছে। ফর্সা গালে খোঁচা খোঁচা ছোট দাড়ি, টনটনে আদুরে নাক, লালচে ঠোঁটে পরিচিত ভরসাযুক্ত হাসি আর গভীর নীল চোখ। রূপকথা সারফরাজের সামনে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে এলো। এরপর বলে উঠল, শেষ পর্যন্ত তুমি আমার হতে চলেছ। সারফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো। অন্তরে কেমন প্রশান্তির হাওয়া বইছে। শুধু দীর্ঘ রাতটুকুর অপেক্ষা। এমন সময় বক্সে বেজে উঠল গান মেরা সাইয়া সুপারস্টার। রূপকথা আগেই এই গানের ডান্স স্টেপ শিখে রেখেছিল। সে প্রশস্ত হেসে সারফরাজকে চোখ টিপে নেচে উঠল। প্রিয়তমার নাচ মুগ্ধ নয়নে উপভোগ করল সারফরাজ। রূপকথা আজ কাঁচা হলুদ জামদানিতে নিজেকে জড়িয়েছে। সোনা রাঙা অঙ্গে শাড়িখানা কেমন চোখ পুড়িয়ে দিচ্ছে। মাথায় কাঁচা ফুলের টায়রা, হাতে শুভ্র গোলাপি আর বেলির কালিয়া গলায় ঝোলানো গাঁদা ফুলের বড় মালা। চোখ মুখে জাদুকরি অঙ্গভঙ্গি করে নেচে নেচে গান গাচ্ছে রূপকথা। সারফরাজের মনে হলো এটা রূপকথা না, পরীর দেশের ছোট্ট হলুদ একটা পাখি তার সামনে নেচে নেচে হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সারফরাজ অমায়িক মুগ্ধ হেসে রূপকথার পারে হাত বাড়ালো। সেই হাত আলতো করে চেপে ধরল রূপকথা। হাতের ফুলের গুচ্ছ অভিরূপের হাতে দিয়ে রূপকথাকে কোলে তুলে স্টেজে উঠে সোফায় বসিয়ে দিল সারফরাজ। এরপর সেন্টার টেবিলে সাজানো হলুদের বাটি থেকে অল্প হলুদ নিয়ে রূপকথার গালে আর নাকে লাগিয়ে কপালে চুমু খেল। সারফরাজের হলুদ মাখানো শেষ হতেই হামলে পড়ল রূপকথা। এক খাবলা হলুদ নিয়ে সারফরাজের পুরো শরীর মাখিয়ে দিল। মুহূর্তেই শুরু হলো হাস্যরসের প্রতিধ্বনি মিশ্রিত কড়াকড়ি আর হলুদ ছোড়াছুড়ি। সুযোগ পেতে উপস্থিত সবাইকে হলুদ মাখালো ন্যালি আর তাদের বন্ধুরা। অভিরূপকেও ছাড় দিল না ন্যালি। বেচারা অভিরূপ পেরে উঠল না নেলির সঙ্গে। শেষমেশ নেলিকে নিজের সাথে চেপে ধরে নিজ গালের হলুদ নেলির নাকে মুখে মাখিয়ে অভিরূপ বলে উঠল, খুব শীঘ্রই এর কঠিন প্রতিশোধ নেব আমি নেলি হায়দার। ওই দিন কিন্তু কোনো ছাড় পাবে না, মনে রেখো। বলে চোখ টিপল অভি। অভিরূপ কি বোঝাতে চাইছে বুঝতে পেরে লাজুক হেসে নিজেকে কোনো মতে ছাড়ালো ন্যালি। এরপর দৌড়ে পালালো। ন্যালির যাবার পানে তাকিয়ে বাঁকা হাসলো অভিরূপ। এরপর বলে উঠল, মাথায় নষ্ট করে দিল মেয়েটা, উফ কি গরম লাগছে। রেখা আর সুফিয়ান এসে সারফরাজ আর রূপকথার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এরপর পায়েস, মিষ্টি আরও কিছু ফল খাওয়ালেন। সারফরাজ গভীরভাবে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো। আজ বড্ড অসহায় লাগছে মানুষটাকে। আগের হাস্যরসে মজানো সুফিয়ান চৌধুরী আজ কেমন গম্ভীর, বেদনায় জর্জরিত। মুখে প্রাণ খোলা কোনো হাসি নেই। যা আছে পুরোটাই লোক দেখানো মলিন হাসি। সুফিয়ান চৌধুরীকে এমন অবস্থায় দেখে সারফরাজের হৃদয় থক করে উঠল। তবে কি বিয়ের নামে বাবার থেকে সন্তান কেড়ে নিচ্ছে সে? না না, এত বড় অপরাধ সারফরাজ কিছুতেই করতে পারে না। বিবেক দগ্ধ হয়ে সারফরাজ সুফিয়ান চৌধুরী দুই হাত চেপে ধরে বলে উঠল, আপনার মেয়ে কখনোই পর হবে না কমিশনার সাহেব। আমরা সবাই একসাথে থাকবো। যতদিন আপনার রিটায়ার না হয় ততদিন রূপকথা আপনাদের কাছেই থাকবে। নিজ স্বার্থে আপনাকে নিঃস্ব করার কোনো অধিকার নেই আমার। সুফিয়ান কিছুক্ষণ নীরব রইলেন। এরপর চেনা পরিচিত সেই প্রশস্ত হাসি ঠোঁটে লেপে চোখ পাকিয়ে থমকে উঠলেন। ঘর জামাই থেকে ফ্রিতে খাবার ধান্দা করেছিস হতচ্ছাড়া। সারফরাজ মাথা দোলালো। সুফিয়ান আরেকটু প্রশস্ত হেসে বলে উঠল। সারফরাজ হাতের আজলায় মুখ মুছে বলে উঠল, আমিন। আজ শুক্রবার, পবিত্র ও মহামান্বিত একদিন। শুধু তাই নয়, আজ এক বিশেষ দিনও বটে। আজ সারফরাজ আর রূপকথার বিয়ে। বিভিন্ন চড়াই উতরাই আর টানাপোড়েনের ঢেউ মারিয়ে আজকের এই পবিত্র দিনে তারা এক হতে চলেছে। মিলিত হতে চলেছে দুটি আত্মার, দেহের। দীর্ঘ যুগের প্রতীক্ষার পর আজ অবসান হলো সমস্ত অপেক্ষার। এবার শুধু হৃদয় উজাড় করে ভালোবাসার পালা। একজন আরেকজনকে প্রাণ দিয়ে আগলে নেবার পালা। এবং সব শেষে সমস্ত ভয়ানক অতীত ভুলে সুখের ভুবনে পা ফেলা। ঢাকা গল্ফ ক্লাবের সন্ধ্যাটা আজ যেন একটু অন্যরকম। সবকিছু একেবারে স্বপ্নের মতো। চারিদিক জুড়ে নরম আলোর মিটিমিটি সৌন্দর্য। গল্ফ ক্লাবের
গাছগুলোতে ঝুলছে ক্রিস্টাল লণ্ঠন। চারপাশের মোলায়েম শীতল বাতাসে তাজা ফুলের সুবাস ভরে আছে। বিশাল সবুজ মাঠের চারিধারে সারি সারি বাহারি ফেরি লাইটস জ্বলছে। দূর থেকে এক পলক দেখলেই মনে হচ্ছে যেন আকাশের তারা নেমে এসেছে পৃথিবীর মাটিতে। গল্ফ ক্লাবের প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে সাদা ও রঙিন ফুলে মোড়া একটা রাজকীয় ছাউনিযুক্ত গেট, যার নিচ দিয়ে অতিথিরা প্রবেশ করছেন পরিপাটি পোশাকে, হাসি মুখে। আজ সকলের মুখে প্রশস্ত হাসি। ড্রেস কোড অনুযায়ী বয়স্করা পরেছে ধপধপে সাদা পাঞ্জাবি, আর ইয়ং ছেলেপেলে কালো স্যুট, ভেতরে সাদা শার্ট আর মেরুন নেক টাই। মহিলাদের কোনো ড্রেস কোড নেই, কারণ তারা গদ বাঁধা নিয়মে চলতে নারাজ। সূর্যের আলো ডুবতেই ব্যস্ত ভঙ্গিতে সমস্ত মেহমান, নারী, রমণী, বাচ্চা সবাই নিজেদের বাহারি রঙা পোশাক গহনা পরে উপস্থিত হলো গল্ফ ক্লাবের ভেন্যুতে। দূরে নরম সুরে বাজছে ভায়োলিন ও পিয়ানোর সংমিশ্রণ রোমান্টিক সুর। মাঝে মাঝে হালকা ও উচ্চস্বরের হাসির শব্দ মিশে যাচ্ছে বাতাসে। চারপাশের পরিপাটি ঝা চকচকে আভিজাত্য দেখে মনে হচ্ছে এ যেন রূপকথার রাজ্য। ক্লাবের লেকের ধারে সাজানো হয়েছে ক্যান্ডেল আর ফুলে ঘেরা টেবিল। সেখানে সার্ভ করা হচ্ছে ফলের জুস ও ঠান্ডা কফি। মূল মঞ্চের পেছনে ঝুলছে ক্রিস্টাল ঝাড়বাতি। সাদা ফুলের তোড়ায় ভরা সফেদ সোফাগুলো অতিথিদের জন্য সাজানো। খাবারের টেবিলে কাচ্চি, বোরহানি, ডেজার্ট সহ বাহারি আইটেম সাজানো। ধীরে ধীরে অতিথি সমাগম বাড়তে লাগলো। ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, যেন আনন্দ আর ধরছে না। সাদা শার্টের উপর কালো কোটি জড়ানো ওয়েটারগুলো আজ ভীষণ ব্যস্ত। এক মুহূর্ত পলক ফেলবার সময়টুকুও নেই আজ তাদের। চারপাশে কঠোর নিরাপত্তা। পুলিশ কমিশনারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আর বর তার ক্ষমতার কথা তোলাই থাকুক। এদিকে সুফিয়ান চৌধুরী আর রেখা হাসি মুখে আগত মেহমানদের আতিথেয়তা করছেন। কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, সবকিছুই সাজানো গোছানো। সমস্ত মেহমানদের সাথে কুশলাদি বিনিময় শেষে আবির মাহতাবের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর তপ্ত শ্বাস ফেলে ঠোঁটে চিরচেনা প্রফুল্ল হাসি টেনে পাঞ্জাবির হাত গোটাতে গোটাতে বলে উঠলেন, বুঝলে আবির, আর যাই কিছু হোক, জামাই আমার মনের মতো হয়েছে। কত জন্ম তপস্যা করলে এমন জামাই মিলে জানো? মুচকি হেসে আবির উত্তর করলেন, না স্যার, জানি না, আপনিই বলুন। সুফিয়ান চৌধুরী শব্দ করে হাসলেন। এরপর বললেন, হাজার জনম আবির, খাঁটি হিরে পেয়েছি আমি। সে আমার মন পড়তে জানে। এর চাইতে বেশি পরে ছেলের থেকে বেশি কি আশা করা যায়? কিন্তু কি আমার মতো লাকি শ্বশুর তুমি কখনো হতে পারবে না। তবুও তোমার জন্য দোয়া করি, এমন হতচ্ছাড়া তোমার মেয়ের জীবনে আসুক। বলেই হাসতে হাসতে প্রস্থান নিলেন সুফিয়ান চৌধুরী। রূপকথা এখনো পার্লার থেকে ফিরেনি। ওই দিকটায় তাকে একটু নজর রাখতে হবে। কোনো ঝামেলা হলো কিনা দেখা প্রয়োজন। সুফিয়ান চৌধুরীর যাবার পানে তাকিয়ে আবির দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আপনি আজীবন এভাবে হাসুন স্যার, আপনার হাসিতে পুরো পৃথিবী হাসে। গল্ফ ক্লাবের ভেন্যু বড় বড় উচ্চ পদস্থ সরকারি অফিসার দিয়ে ভরে গেছে। সেই সাথে প্রশাসনের লোকে গিজগিজ করছে চারপাশ। কিন্তু কেউ নিজের প্রফেশনদারি দেখাতে আসেনি আজ। সবাই এসেছে অতিথি হয়ে। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের মাধুর্য আরও বাড়াতে। রূপকথাকে নিখুঁত সৌন্দর্যে সাজাচ্ছে পার্লারের সিনিয়র আর্টিস্ট। রূপকথার গায়ে জড়িয়েছে অফ হোয়াইট জামদানি, সোনালি সুতার পাড়, আঁচলে আর জমিনে ছোট্ট ছোট্ট কারুকাজ। শাড়িটা পছন্দ করেছে সারফরাজ। পছন্দ করেছে বললে ভুল হবে, একদম নিজে গিয়ে জামদানি কুটির থেকে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে নিয়ে এসেছে। শাড়িটার সৌন্দর্যে রূপকথা চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল। নিজের প্রিয়তমাকে নিয়ে কতটা ভাবলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে, এটাই শুধু ভেবেছে রূপকথা। শাড়ির আঁচলের বর্ডারে সুন্দর করে সারফরাজের নাম লেখা। সারফরাজ পই পই করে নিষেধ করেছে যাতে কৃত্রিম প্রসাধনী মেখে রূপকথার অনিন্দ সৌন্দর্য ঢেকে দেয়া না হয়। যতটুকু না করলেই নয়, ততটুকুই যেন হয়। যেন যেই রমণী এমনিতেই স্বর্গের অস্পরা, তার কাছে তো কৃত্রিম প্রসাধনের সৌন্দর্য ফিকে। সারফরাজের হুমকি মাথায় রেখে ভীত হাতে সাজিয়ে চলেছে আর্টিস্ট। কারণ
নামমাত্র স্পেশাল মেকআপের জন্য আর্টিস্টকে মোটা অ্যামাউন্ট দিয়েছে সারফরাজ। শুধু তাই নয়, বউয়ের সৌন্দর্য দেখে বাসরের মোড় চলে গেলে আর্টিস্টকে সারফরাজ হ্যাপি জার্নি উপহার দেবে। এসব ভেবেই তার ঘাম ছুটে যাবার জোগাড়। রূপকথার ফর্সা মুখে অল্প ফাউন্ডেশনের প্রলেপ লাগিয়ে নিখুঁত ব্লেন্ডিং করল। চোখের পাতায় স্মোকি আইশ্যাডো, মোটা করে কাজলের প্রলেপ, দীর্ঘ আইলাইনার, ব্ল্যাশন, হাইলাইটার, ঠোঁটে নুড লিপস্টিক আর কপালে ছোট্ট একটা পাথরের টিপ দিয়ে সাজ কমপ্লিট করলো আর্টিস্ট। এরপর অভিনব কায়দায় সাদা গোলাপ গুচ্ছ দিয়ে চুল বেঁধে ভারী ঘোমটা টানল। দীর্ঘ কম্পিত তপ্ত শ্বাস ফেলে নেলি সোজা হয়ে দাঁড়ালো। এরপর আর্টিস্টের পানে এক গ্লাস পানি এগিয়ে বলে উঠল, কলিজা গলায় উঠে গেছে, নিন পানি খান। ভয়ার্ত চোখে নেলির পানে তাকিয়ে পানি নিল মেয়েটি। এরপর ঢকঢক করে গলায় চালান করে বলে উঠল। নেলি অল্প দুষ্টু হেসে বলে উঠল, এই মেয়ের বিষয়ে যা বলবে সব সত্যি। প্রাণাধিক প্রিয় তো, এজন্য কোনো কিছুর পরও করে না। আসছি। রূপকথা নিজেকে খুঁটিয়ে আয়নায় দেখল। এরপর ঠোঁট টিপে হেসে উঠে দাঁড়ালো। রূপকথার ওড়না, ব্যাগ সবকিছু সামলে রূপকথাকে নিয়ে এগিয়ে চলল নেলি। নিচে তাদের গাড়ি দাঁড়ানো আছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বেশি দেরি হয়ে গেলে সুফিয়ান চৌধুরী গালি দিতে দিতে মুড নষ্ট করে ফেলবেন। রূপকথার শাড়ির সাথে মিলিয়ে নিজের শেরওয়ানি বানিয়েছে সারফরাজ। সেটা গায়ে জড়াতেই চেহারা কেমন রাজকুমারীদের মতো লাগলো। ক্লিন সেভ গাল দুটো আরেকটু চকচকে হলো। বরাবরের ন্যায় স্লেক্ট ব্ল্যাক ব্যাক চুলগুলো পরিপাটি করে আছড়ে গলায় আর হাতে অল্প পারফিউম স্প্রে করে রোলেক্সের নিউ এডিশন দামি চেনওয়ালা ঘড়িখানা হাতে পড়ল। ড্রেসিং টেবিলের উপর থেকে মাথার পাগড়িখানা হাতে নিয়ে কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এলো সে। ড্রয়িং রুমে অপেক্ষা করছেন মায়া। সিঁড়ি বেয়ে কারো নেমে আসার শব্দে উপরে তাকালেন তিনি। রাজপুত্র তুল্য একমাত্র সন্তান আভিজাত্য চলনে নামছে সিঁড়ি ধরে, ঠিক যেন গাম্ভীর্য ভরা কর্নেল সাহেব। সারফরাজকে বর বেশে দেখে চোখের জল ছেড়ে দিলেন তিনি। এরপর দেয়ালে ঝোলানো কর্নেল সাহেবের ছবির পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালেন, তোমাকে ছাড়াই বউ আনতে যেতে হচ্ছে, অথচ ছেলের বিয়ে, বউ, নাতিপুতি নিয়ে কত সুখময় স্বপ্ন ছিল তোমার। সারফরাজ ধীরে ধীরে নেমে এসে মায়ার কাঁধে হাত রাখল। এরপর ডাকল, মা। মায়া ঝটপট চোখের জল মুছে বলে উঠলেন, চলো, দেরি হয়ে যাচ্ছে। মায়াকে ছেড়ে দরজার পানে দৃষ্টি তাক করল সারফরাজ। বিমর্ষ মুখে একাকী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইয়ং। সারফরাজ ইয়ংয়ের সামনে এগিয়ে গিয়ে হতাশা মিশ্রিত শ্বাস ছেড়ে বলে উঠল, লুইসকে খুব মনে পড়ছে বুঝি? নিজেকে আর শক্ত বাঁধনে ধরে রাখতে পারল না ইয়ং। তার ভাষাহীন ঝাপসা চোখে গড়িয়ে মোটা মোটা জল গড়ালো। অপরাধীর ন্যায় বেদনায় জর্জরিত হয়ে বিষাক্ত ঢোক গিলল সারফরাজ। এরপর বলে উঠল, আমাকে কেন হসপিটালে মেরে ফেললে না ইয়ং? এই কঠিন অসহনীয় অপরাধবোধ তো আমায় বাঁচতে দিচ্ছে না। প্রতি মুহূর্তে মরছি আমি। এসব দেখার জন্য কেন বাঁচালে তোমরা আমায়? আজকের এই দিনে এসব অলক্ষণী কথা না বলে তোর শুভযাত্রা হচ্ছে না নাকি? আকস্মিক অভিরূপের প্রশ্নে সামনে তাকালো সারফরাজ। এরপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মিথ্যে কোথায় বলছি? অভিরূপ তারা দেখিয়ে বলল, এসব অর্থহীন আলাপ অন্য এক সময় করা যাবে। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। সারফরাজের সামনে এগিয়ে এসে মায়া ইতস্তত করে বলে উঠলেন। বলছিলাম কি, সারফরাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল, আমি জানি মা তুমি কি বলতে চাইছো। ভাইপোর জন্য মনটা খুব কাঁদছে, তাই না? চিন্তা করো না, বিয়েতে অবশ্যই সে উপস্থিত থাকবে, নয়তো কলিজে আগুন ধরবে কি করে। কনেপক্ষ গেট ধরার জন্য ফিতা বেঁধে অপেক্ষা করছে। এখনই বরপক্ষ এলো বলে নেলি একদম গেটের সামনে। দর কষাকষির ক্ষেত্রে তার উপর আর কারোর স্থান নেই। আজ লাখ টাকা আদায় করে তবেই ছাড়বে সে, নয়তো বউ পাবে না সারফরাজ। অল্প সময়ের মধ্যেই বরযাত্রী এসে গেটের সামনে উপস্থিত হলো। গাড়ি থেকে একে একে নামলো অভিরূপ, ইয়ং, নজরুল। গাড়িতে রইলেন মায়া আর সারফরাজ। কামাল আগেই নেমে গেছেন। অভি নেলিকে চোখ টিপে বলে উঠল, ওই হই, আরে আসমানের হুর জমিনের কি করছে? নাকি আমি চোখে ভুল দেখছি? ভুল জায়গায় চলে আসনি তো? রূপের ঝলকে তো চোখ অন্ধ হয়ে যেতে চাইছে হুর পরে। নিজের বড় বড় চোখ দুটো পলক ঝাপটে অভিকে কাঁচকলা দেখালো নেলি। এরপর মিহিস্বরে বলে উঠল, এসব মিষ্টি কথাই হচ্ছে না আজ। লাখ টাকা ফেলো, তবেই সারা হবে গেট। টেবিলের উপর থেকে একটা মিষ্টি তুলে নিল অভি। এরপর সেটা মুখে পুরে বলে উঠল,
1,00,000 টাকায় কয়টা শূন্য থাকে 1 সেকেন্ডে বললে এক্ষুনি ক্যাশ দেবো। নেলি শূন্য গুনতে গিয়ে মেকি রাগ দেখিয়ে বলে উঠল, আমার আমার ম্যাথ সেন্স যাচাই করতে এসেছো? তো বলো শূন্য কয়টা? শূন্য যে কটাই থাকুক, পটাপট টাকা ফেলে ভেতরে ঢোকো, নইলে ওখানেই সারা রাত দাঁড়িয়ে মশার কামড় খাও। ইয়ং এগিয়ে এসে একটা বক্স দিল নেলির হাতে। বড্ড ভারী তা। নেলি টেবিলের উপর রেখে সেই বক্স খুলল। বক্স ভর্তি পিন মারা চকচকে টাকা। সন্ধিহান চোখে অভিকে একবার পরখ করল নেলি। কেমন উপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে রেখেছে অভি। শ্যামবরণ বদ পুরুষটাকে একদম ভরসা হলো না নেলির। তাই সে উপস্থিত এক মেয়ের হাতে একটা বান্ডেল তুলে দিয়ে বলে উঠল, পেটমোটা কালো চশমাওয়ালা যেই লোকটা খ্যাক খ্যাক করে বসে বসে হাসছে আর দই খাচ্ছে, উনি দুদকের চেয়ারম্যান। তাকে নিয়ে বান্ডেল দেখিয়ে বলবে এসব আসল না নকল টাকা। যদি বলে নকল, তবে এদের সবগুলোকে অ্যারেস্টের ব্যবস্থা করবে। পুলিশ নিয়ে তারপর এখানে এসে দাঁড়াবি, বুঝেছিস? মেয়েটি সম্মতি জানিয়ে দৌড়ে গেল। মেয়েটি বান্ডেল নিয়ে দৌড়াতেই অভিরূপ পরিমরি করে বলে উঠল, আরে বোকা মেয়ে, মজা করেছে। তুমিও না, মাত্র কয়েকটা টাকার জন্য এসব থানা পুলিশের কি দরকার? দাও দাও এসব খেলনা টাকা। দুষ্টুমি করেছি তোমার সাথে, তুমিও না সবকিছুতেই সিরিয়াস, সিলি গার্ল। বলেই হে হে করে হাসল। এদিকে অধৈর্য সারফরাজ গাড়িতে আর বসে থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে নেলির সামনে এসে দাঁড়ালো। এরপর হিস হিস করে বলল, গেট না ছাড়লে সবগুলোর খোপড়ি উড়িয়ে দেবো বলে দিলাম। এক্ষুনি গেট ছাড়া হোক। মাছি মারার ভঙ্গিতে নেলি বলে উঠল, ওসব মস্তানিয়া যেখানে চলছে না দুলাভাই, হয় লাখ টাকা ঢালুন, নয়তো রাতভর বসে থাকুন। সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে ঠোঁট দাঁত কামড়ে চোখে চোখে কি যেন বলল। মানে বুঝতে পেরে নজর সরিয়ে নিল অভিরূপ। এরপর ফিসফিস করে নেলিকে বলে উঠল, তোমাকে মানাতে পারছি না বলে সারফরাজ আমাকে দুর্বল পুরুষ উপাধি দিছে। নিজের প্রেমিককে ভরা মজলিসে এভাবে বেজ্জতি করতে খুব মজা লাগছে বুঝে। গেট ছেড়ে দাও পাজি মেয়ে। নেলি ঠোঁট উল্টে বলল, আমি এসব বুঝি না, তুমি টাকা দাও। বাধ্য হয়ে সারফরাজ নিজের ব্ল্যাক কার্ড নেলির হাতে তুলে দিয়ে বলে উঠল, যত মন চায় তত খরচ করো বইন, তাতে আমার কোনো আপত্তি নেই। গেটটা ছাড়ো। বউ কেমন হুড়মতি সেজেছে তা দেখার জন্য পরাণ থরফর করছে, দেহে প্রাণ থাকছে না। বেশি বেশি করলে কিন্তু সবকিছুতে আগুন ধরিয়ে দেবো বলে দিলাম। কার্ডখানা হাতের মুঠোয় চেপে নেলি কেচি এগিয়ে বলে উঠল, এসব পচা কথা বলে না দুলাভাই। এই নিন কেসি, এক্ষুনি বইয়ের কাছে যান। হায় হায়, সময় নাই তো। সারফরাজ ঘ্যাচাং করে ফিতা কেটে অভিরূপকে দেখে নেবে এমন শাসিয়ে ভেতরে ঢুকল। সারফরাজ ঢোকা মাত্র বর বরণে সকলেই দৌড়ে এলো, আর চারপাশে ধ্বনি উঠল। রজনীগন্ধা, বেলি আর লাল গোলাপের ছাদনাতলায় দুরু দুরু বক্ষে বসে আছে রূপকথা। সমস্ত ভয় আজ বুকের উপর জেগে বসেছে। কম্পিত শিহরণে দাঁতের কপাটে কপাটে বাড়ি খেতে যাচ্ছে। হাত পা বরফ তুলল। চিরচেনা মানুষটা আজ বৈধভাবে তার হাত হতে চলেছে। ভালোবাসা মিশ্রিত শিহরণে শরীর অসার হতে চাইছে। এই ভয়াল অনুভূতির নাম কি রূপকথা জানে না। সে শুধু জানে একটু পরেই সারফরাজ শুধুই তার একান্ত ব্যক্তিগত পুরুষ, স্বামী, ভালোবাসার মানুষ, ভরসা কেন্দ্র আর সেভিয়র। ছাদনাতলার চারপাশ পাতলা সফেদ পর্দা দিয়ে ঘেরা, সামনে ফুলের পর্দা। রূপকথাকে ঘিরে বসেছে ন্যালি আর তার বন্ধুরা। দাঁড়িয়ে আছেন রেখা, আবিরের স্ত্রী রোজি, সেলিনা। পর্দার এপাশে সারফরাজ, অভিরূপ, ইয়ং, নজরুল আর সারফরাজের বন্ধু। কাজী কাবিনের কাজ আগে শেষ করলেন। এরপর বর কনে দুজনেরই স্বাক্ষর নিলেন। এবার বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। রূপকথাকে ফেলে সারফরাজের পাশে ভরসার হাত বাড়ালেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ অবাক চোখে সুফিয়ান চৌধুরীকে নিষ্পলক দেখল। এরপর শব্দহীন কেঁদে বলে উঠল, আমি কিন্তু ধন্যবাদ দেব না বলে দিলাম। সুফিয়ান চৌধুরী সারফরাজের পিঠ চাপড়ে বলে উঠলেন, বাবারা সন্তানের থেকে কখনো ধন্যবাদ প্রত্যাশা করে না। তোর জন্য আমার হাজারো দোয়া। তুই সুখী হ বাবা। বলেই সারফরাজকে বুকে টেনে নিলেন সুফিয়ান চৌধুরী। কাজী নিজের সমস্ত কাজ শেষ করে সারফরাজকে শুধালো। কাজীর কথায় রূপকথা কেঁপে উঠল। রেখা রূপকথাকে আগলে নিয়ে ভরসা দিলেন। সারফরাজ সময় অপচয় না করে দ্বিতীয়বার না ভেবে সজোরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কাজী সম্মতি পেয়ে রূপকথাকে শুধালো। ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, শরীর জমে যাচ্ছে, চোখ বুঝে ক্লান্তিতে ঘুম পাচ্ছে।
মায়া রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালেন। আরও সময় লাগবে বাবা? রূপকথা না বোধক মাথা দোলালো, এরপর বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল।